আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টিতে তোমাদেরকে লেখাগুলোতে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায়টিতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে জীবনের জন্য পানি। আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এই ছবিটির নিচে তোমাদেরকে বলা হচ্ছে পানির আরেক নাম জীবন। শুধু জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্যও আমাদের পানির দরকার। নানা উৎস থেকে আমরা পানি পাই। নানা কারণে আমাদের অতি প্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়ছে। এই অধ্যায়ে আমরা এই হুমকিগুলোর কথা জানব এবং কেমন করে তার মোকাবিলা করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের এই অধ্যায়টিতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মূল বিষয়টি হচ্ছে পানি নিয়ে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে এই অধ্যায়ের শেষে আমরা কি কি সম্পর্কে জানব। প্রথমটিতে বলা হচ্ছে পানির ধর্ম বর্ণনা করতে পারবো। এরপরে হচ্ছে পানির গঠন ব্যাখ্যা করতে পারবো। পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবো। জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা এবং পানির মানদণ্ড ব্যাখ্যা করতে পারবো। পরিবেশ সংরক্ষণে পানির পুনরাবর্তন ধাপসময়ে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। মানসম্মত পানির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে পানির উৎসে দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবো। পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারব। বাংলাদেশের মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ করতে পারব। পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব বর্ণনা করতে পারব। উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারব। বাংলাদেশে পানির উৎসে হুমকির প্রভাব বিশ্লেষণ করতে পারব। পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং কৌশল বর্ণনা করতে পারব। পানি প্রাপ্তির সকল নাগরিকের মৌলিক অধিকার তা ব্যাখ্যা করতে পারব। পানি প্রবাহের সার্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি বর্ণনা করতে পারব। বিশুদ্ধ পানির ব্যবহার এবং সুস্থ জীবনযাপনে এর প্রভাব বিষয় অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করতে পারব। পানির সংকটের যেমন গৃহস্থলীর, কৃষি, শিল্পে ব্যবহার এর কারণ অনুসন্ধান করতে পারব। পানি ব্যবহার ও পানির সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার অঙ্কন করতে পারব। পানির উৎসে পানির স্বাভাবিক প্রবাহ দূষণরোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব। পানি নাগরিকের মৌলিক মানবিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করব। পানির অপচয় রোধ এবং কার্যকর ব্যবহারে সচেতন হব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অধ্যায়টিতে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানানো হবে আর এই অধ্যায় সম্পর্কে তোমরা কি কি জানতে পারবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে 2.1 পানি। চলো আমরা দেখিনি এই লেখাগুলোতে কি বলা হয়েছে। পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায় পানি তার মাঝে সবচেয়ে সহজলভ্য। মানুষের শরীরের শতকরা 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। মাছ, মাংস কিংবা শাকসবজিতে শতকরা 60 থেকে 90 ভাগ পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। তাহলে পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। আর আমাদের শরীরে পানি হচ্ছে 60 থেকে 75 ভাগ। মাছ, মাংস কিংবা শাকসবজিতে আছে 60 থেকে 90 ভাগ। এরপরে বলা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তাই পানির আরেক নাম হচ্ছে জীবন। পানির আরেক নাম জীবন। তাহলে পানির কিছু গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। পরবর্তী লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে 2.1.1 পানির ধর্ম। আমরা এখন পানির ধর্ম নিয়ে আলোচনা করব। পানির ধর্মের এই লেখাগুলোতে বলা হচ্ছে প্রথমেই হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সম্পর্কে আমরা জানব। এখানে বলা হয়েছে তোমাদের কি মনে আছে পানির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কত? পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটিকে আমরা বলি বরফ। তাহলে পানির কঠিন অবস্থার নাম হচ্ছে বরফ। এরপরে বলা হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটি হচ্ছে বরফের গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটি হচ্ছে বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। তাহলে তোমাদেরকে স্ফুটনাঙ্ক সম্পর্কে এখানে বলা হয়েছে। স্ফুটনাঙ্ক কি? বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? তোমরা এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের লাইনগুলোকে ভালোভাবে মুখস্থ করে নিবে। এরপরে বলা হয়েছে পানির স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসের খুবই কাছাকাছি। তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি। তাহলে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস।
এরপরে বলা হচ্ছে বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন। বিশুদ্ধ পানি কেমন? স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন। তোমরা কি জানো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে? পানির ঘনত্ব তাপমাত্রার উপরে নির্ভর করে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, আর সেটি হচ্ছে 1 গ্রাম বা সিসি বা 1000 কেজি মিটার পার কিউব, অর্থাৎ 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম বা 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। এরপরে নিচে এখানে তোমাদেরকে বলা হয়েছে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা। তাহলে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আমরা এখানে জানব। এখানে এই লেখাটিতে বলা হয়েছে বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা হয় না। তাহলে তোমরা এখানে এই লেখাটিকেও ভালোভাবে মনে রাখবে, বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা হয় না। তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবাহিত হয়। পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। এজন্য পানিকে সার্বজনীন দ্রাবকও বলা হয়। তাহলে পানি কি? পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে পানি একটি উভধর্মী পদার্থ। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে এখানে বলা হচ্ছে সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে কাজ করে আর ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসেবে কাজ করে। তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ, অর্থাৎ এর পিএইচ হলো 7। আমাদেরকে এখানে বলা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তোমরা এখানে এই কথাটিকে মুখস্থ রাখবে, বিশুদ্ধ পানির পিএইচ 7, যেটি সম্পর্কে আমরা সপ্তম অধ্যায়ে বিস্তারিত জানব। এরপর এখানে নিচে বলা হয়েছে পানির গঠন। পানির গঠন সম্পর্কে তোমাদেরকে এখানে লেখাগুলোতে বলা হয়েছে। তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে যে আমাদের জীবনের জন্য অপরিহার্য এই পানি কি দিয়ে তৈরি? পানি দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় চিত্র দেওয়া হয়েছে, আমরা চিত্র সম্পর্কে আরও বিস্তারিত জানব। তাই আমরা রসায়ন পড়ার সময় পানিকে H2O লিখি, অর্থাৎ এটি হলো পানির সংকেত। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে ছবিতে দেখানো হচ্ছে দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেনকে যোগ করে এখানে দেখানো হচ্ছে এই একটি অক্সিজেনে দুইটি হাইড্রোজেন আর এই দুটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে পানির অণু গঠন করে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে পানি। তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন পরমাণুর সাথে এখানে দুইটি হাইড্রোজেন। বলা হচ্ছে চিত্র 2.01, একটি অক্সিজেন ও দুটি হাইড্রোজেন পরমাণু দিয়ে একটি পানির অণু গঠিত হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে 2.1.2 পানির উৎস। তোমরা কি বলতে পারবে আমাদের অতি দরকারি এই পানি আমরা কোন উৎস থেকে পাই? পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর, মহাসাগর বা সমুদ্র। পৃথিবীতে যত পানি আছে তার প্রায় 90%-ই উৎস হচ্ছে সমুদ্র। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, এজন্য সমুদ্রের পানিকে লোনা পানীয় বা মেরিন ওয়াটার বলে। লবণের কারণে সমুদ্রের পানি পানের অনুপযোগী, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে অন্য কাজেও সমুদ্রের পানি ব্যবহার করা যায় না। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, এই লবণাক্ত পানি ব্যবহারের অনুপযোগী। পানির আরেকটি বড় উৎস হলো হিমবাহ, তুষার স্রোত, যেখানে পানি মূলত বরফ আকারে থাকে। এই উৎসে প্রায় 2% মতো পানি আছে। উল্লেখ্য যে বরফ আকারে থাকায় এই পানিও কিন্তু অন্য কাজে ব্যবহারের উপযোগী নয়। ব্যবহার উপযোগী পানির উৎস হলো নদ নদী, খাল-বিল, হ্রদ, পুকুর কিংবা ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি আমরা নলকূপের মাধ্যমে তুলে আনি। পাহাড়ের উপর জমে থাকা বরফ বা তুষার গলেও ঝর্ণা সৃষ্টি করতে পারে। লক্ষণীয় ব্যাপার হলো পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র 1/4। এখানে তোমাদেরকে বলা হচ্ছে পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র 1/4। পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র 1/4। এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাংলাদেশে মিঠা পানির উৎস। বাংলাদেশে মিঠা পানির উৎস সম্পর্কে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে। বলা হচ্ছে আমরা আমাদের বাসায় রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, গোসল কিংবা খাওয়ার পানি কোথা থেকে পাই? মাঠে ফসল ফলাতে কখনো কখনো যেমন ইরিধানের জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয়। এই পানি বা আমরা কোথা থেকে পাই? আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকায় মিঠা পানির মূল উৎস হচ্ছে নদ নদী, খালবিল, পুকুর, হ্রদ এবং ভূগর্ভের পানি। তবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিশেষ করে
আর্সেনিক থাকায় বাংলাদেশের বিস্তৃত এলাকার ভূগর্ভের পানি পানের অনুপযোগী হয়ে পড়ছে। তাই ওই সকল এলাকার মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করার পর পরিশোধন করে সেটি পান করতে বাধ্য হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির লেখাগুলোতে কি বলা হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলোতে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।